নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে মোদির দরবারে অধীর চৌধুরী। ভোট কি দিতে পারবেন? বাংলায় এসে মতুয়াদের জন্য বড় বার্তা দিয়ে গেলেন শাহ। বাংলাদেশ সীমান্তে জোরদার নজরদারি ভারতীয় সেনার। ইউনূস সরকার দিল বড় বার্তা। বঙ্গ রাজনীতিতে মহাপ্রলয়ের ইঙ্গিত। অমিত শাহের পা রাখতেই দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কি বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার? জল্পনার অবসান ঘটালেন অমিত শাহ। বাংলায় দুঃশাসন এসেছে, শকুনির শিষ্য। অমিত শাহকে কি জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফের কনভয়ে দুর্ঘটনা, গুরুতর আহত মা ও শিশু, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর। কমিশনে বিজেপির আইটি সেলের লোক। এআই দিয়ে 54 লক্ষ নাম বাদ, তোপ মমতার। শুনানিতে সময় মতো পৌঁছানোর আশঙ্কায় মৃত্যু পুরুলিয়ার বৃদ্ধের। সরাসরি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর ছেলের। পুতিনের বাসভবনে হামলার চেষ্টা ইউক্রেনের। আমি একেবারেই পছন্দ করছি না, বললেন ট্রাম্প। স্বামী জিয়াউরের পাশেই কবরস্থ করা হবে খালেদাকে। দেহ আগলে থাকবেন 10,000 পুলিশ। নতুন বছরেই আবহাওয়ার ভুলবদল। শীতের দাপট কমবে নাকি বাড়বে বৃষ্টি? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় বদলের কথা বলছেন, ঠিক সেই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 2026 সালের নির্বাচনের জন্য ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি। এমন আবহের মধ্যে নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে অধীর রঞ্জনের বৈঠকের খবর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। জল্পনা, তবে কি 26-এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী? আর দলে তার যোগদান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় তুরুপের তাস হতে পারে। তবে অন্দরের খবর, দুদিন আগেই দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার সমস্যা নিয়ে কংগ্রেসকে সরব হতে হবে বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই নিয়েই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে এপ্রিলে রাজ্যসভার একাধিক আসনে নির্বাচনের আগে অধীর মোদীর এই সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। অবশ্য অধীরের ঘনিষ্ঠ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নিয়েই তিনি মোদীর সঙ্গে বৈঠক করছেন। দিন কয়েক আগেই বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার ও হেনস্থা অবিলম্বে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন অধীর। কয়েকটি সংবাদ প্রতিবেদন দাবি করেছে, মার্চ-এপ্রিল মাসে বাংলায় ভোটের আগে মঙ্গলবার নয়াদিল্লিতে সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভোটের আগে কংগ্রেস নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে আছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বাংলায় উদ্বেগ থেকে শুরু করে বেশ কয়েকটি রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতার ঘটনা। জানা গিয়েছে, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মোদীর সঙ্গে বাংলার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আসলে নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ নিবিড় সংশোধনের অধীনে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে এসআইআর নিয়ে অসংখ্য বিক্ষোভ দেখা গিয়েছে, যার বেশিরভাগই নেতৃত্ব দিয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। যদিও কলকাতায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে, কিন্তু বাংলার অন্যান্য ছোট শহরগুলোতেও ইসির বিরুদ্ধে বড় আকারের সমাবেশ দেখা গিয়েছে। গত শনিবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অধীনে শুনানি শুরু হয়েছে। রাজ্য জুড়ে 3,234টি শুনানি কেন্দ্র হয়েছে, যেখানে সকাল থেকেই সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে প্রায় 32 লক্ষ আন রিটেক আনম্যাপযুক্ত ভোটার রয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানিতে ডাকা হয়েছে।
সকাল 11টা থেকে শুরু হওয়া প্রথম ধাপে শুনানির জন্য মোট 4,500 মাইক্রো পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। ভোটাররা পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে আধার সহ 12টি স্বীকৃত নথি জমা দিতে পারবেন বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। এই বিষয়েই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অধীর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়েছেন বলে জানা গিয়েছে। এসআইআর আবহে বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন মতুয়ারা। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন, ভোটাধিকার পাওয়ার আগে তাদের ভারতের নাগরিক হতে হবে। আর এই দোলাচলের মধ্যে রয়েছেন মতুয়ারা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আশ্বাসে মতুয়ারা সিএএ-তে আবেদন করেছেন। তাদের অনেকের কাছে নাগরিকত্বের সার্টিফিকেটও আসছে। এতদিন পর্যন্ত সেই সার্টিফিকেট তারা নির্বাচন কমিশনে প্রামাণ্য নথি হিসেবে দেখাতে পারবেন কিনা সেটা নিয়েও দোলাচলে ছিলেন। কমিশন অবশ্য স্পষ্ট করেছে এই নথি দেখানো যাবে। এরপর ফর্ম 6 ফিল আপ করে তারা নতুন করে নামও তুলতে পারবেন। এই প্রেক্ষিতে এখন বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে উঠে আসে মতুয়া প্রসঙ্গ। অমিত শাহ আশ্বস্ত করলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের জন্য কিছু করতে পারবেন না। মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। অর্থাৎ প্রথমে নাগরিক হতে হবে, তারপরই তারা ভোটাধিকার পাবেন। পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের মোট জনসংখ্যা 2.5 থেকে 3.25 কোটি। 2009 সাল থেকে মতুয়ারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলেই পরিচিত ছিলেন। বড় মার কাছে যাতায়াত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর অবশ্য ঠাকুরবাড়ি দ্বিধা বিভক্ত হয়। শান্তনু সুব্রত বনাম মমতাবালা। ঠাকুরবাড়িতে সমান্তরাল দুটো শক্তি তৈরি হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এর সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হিসাব অনুযায়ী রাজ্যের 100টি বিধানসভা আসনে মতুয়া ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তার মধ্যে 21টি আসনে মতুয়া ভোটারই সংখ্যাগরিষ্ঠ। এবারে বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব নেমে পড়েছেন ময়দানে। মতুয়াদের নাগরিকত্ব পাওয়া নিয়ে রাজনীতির অকচাকচি বঙ্গ রাজনীতির একটা প্রাসঙ্গিক টপিক। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসেছিলেন। ফিরে গিয়ে তিনি বলেছেন, আমি নিশ্চিত করছি প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারের পাশে আমরা থাকব। তারা তৃণমূলের দয়ায় নেই। মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। আমাদের সরকার সিএএ এনেছে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্রদের জন্য আরও অনেক কিছু করবে। সেই প্রেক্ষিতেই আরও একবার শাহের এই আশ্বাসবাণী, মতুয়াদের কোনো চিন্তার কারণ নেই। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই আবহে সোমবার বিজেপি নেতা দিলীপ ঘোষ এক বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন, রাজ্যের মানুষ এবার বড়সড় পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী নির্বাচন বাংলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে রাজ্যের বিজেপির শক্ত অবস্থানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ঘোষ। দিলীপ ঘোষের মতে, অমিত শাহের ধারাবাহিক সফর এবং কর্মীদের পাশে দাঁড়ানোর মানসিকতাই আজ বাংলায় বিজেপিকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। তিনি বলেন, যখনই বাংলার কর্মীরা বিপদে পড়েছেন বা মনোবল হারিয়েছেন, অমিত শাহ নিজে এসে হাল ধরেছেন। তার সুযোগ্য নেতৃত্বেই কর্মীরা আজ লড়াইয়ের শক্তি পাচ্ছেন। এবার নির্বাচন ঘোষণা হতেই তিনি ফের ময়দানে নেমেছেন কর্মীদের চাঙ্গা করতে। শাহের 3 দিনের মেগা কর্মসূচি ও রুদ্ধদ্বার বৈঠক। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালেই একটি হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। এরপরে শুরু হবে আসল খেলা। 2026-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা বা রোড ম্যাপ তৈরি করতে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন তিনি। দিনভর সাংগঠনিক সভার পর রাতে কলকাতার আরএসএস নেতৃত্বের সঙ্গেও তার একটি গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেশন বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন অর্থাৎ বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুর নিগম এলাকার কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে সরাসরি কথা বলবেন শাহ। এছাড়া রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের নিয়ে আলাদা করে বৈঠকেরও সম্ভাবনা প্রবল। রাজনীতির পাশাপাশি বাঙালির মন জিততে সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান, সিস্টার নিবেদিতার বাড়ি পরিদর্শন এবং ইস্কন মন্দিরে যাওয়ার কথাও রয়েছে তার। মিশন 2026 শাহের বার্তার অপেক্ষায় বঙ্গ বিজেপি। সম্প্রতি কুয়াশার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বাতিল হওয়ায় কর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল। ঠিক 10 দিনের মাথায় শাহের এই ঝটিকা সফর সেই খামতি পূরণ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক, অন্যদিকে মিশন 26।
এই দুই সাঁড়াশি চাপের মুখে দাঁড়িয়ে রাজ্য নেতাদের ঠিক কী কড়া দাওয়াই দেন এখন সেটাই দেখবার। 3 দিনের সফর শেষে বুধবার রাতেই তিনি দিল্লি ফিরবেন। বিরোধী দলনেতার কনভয়ের বেপরোয়া গতি, গাড়ির ধাক্কায় আহত শিশু ও মহিলা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। ঘটনার তদন্ত করে পুলিশকে আইনানুগ ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী। রেলগেটে বন্ধ হয়ে গেল স্কুটি, তেড়ে এসে ছাত্রীকে জাত তুলে গালাগালি, ধর্মীয় কটূক্তি গেটম্যানের। নিজেকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন অভিযোগকারী। এফআইআরে তিনি জানিয়েছেন, গত 26শে ডিসেম্বর দুপুর আনুমানিক 12টা 15 মিনিট নাগাদ আমি সিগন্যালে হেরিয়া সাবিত্রী শঙ্খ ভান্ডারের সামনে দাঁড়িয়েছিলাম। এমন সময় শুভেন্দু অধিকারীর কনভয় কাঁথির দিক থেকে তমলুকের দিকে বেরিয়ে যাচ্ছিল। সেই কনভয়ের সবথেকে শেষ একটি কালো গাড়ি যখন হেরিয়া ক্রসিং পার হচ্ছিল, সেই সময় একজন মহিলা তার 3-4 বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বোগার দিক থেকে হেঁটে মাধাখালীর দিকে যাচ্ছিল। ওই গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ওই মহিলা ও বাচ্চাটি ছিটকে রাস্তার ওপরে পড়ে। মহিলার হাতে ও বাচ্চার মাথায় আঘাত লাগে। অভিযোগকারীর দাবি, শুভেন্দু অধিকারীর গাড়ি রাস্তায় সবসময় বেপরোয়াভাবে চলাচল করে। আমরা এলাকার মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত থাকি, কখন জানি আমাদের বড় দুর্ঘটনা ঘটে যায়। তিনি প্রভাবশালী বলে এলাকার কেউ অভিযোগ জানাতে সাহস পান না। এবারই কিন্তু প্রথম নয়। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। বছর তিনেক মরিচদা থানায় এলাকার দুর্ঘটনায় 24 ঘন্টার মধ্যে থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2023 সালের মে মাসে দীঘা নন্দনকুমার জাতীয় সড়কে চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের এক গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে। সেবারও থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের বাবা। গ্রেফতার করা হয় কনভয়ের একটি গাড়ি চালককে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কনভয় কাণ্ডে রাজ্য পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ ছিল, ওই ঘটনায় তদন্ত যেমন চলছে তেমনই চালিয়ে যেতে পারবে পুলিশ। তাছাড়া আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না। কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধেও কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। রাজ্যে জাঁকিয়ে শীত পড়লেও নতুন বছরের শুরুতেই আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। 1লা জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়ার পাশাপাশি তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে বইছে বিপরীত হাওয়া। আগামী 3 দিন দার্জিলিংয়ে তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হলেও পাহাড় ও সমতলে কুয়াশার দাপট জনজীবনকে প্রভাবিত করতে পারে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।